ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একই ঈদে 5টা মুভিও রিলিজ হয়েছে, 5টা মুভি ফুল ফ্রিজার ব্যবসা। এবং এখন আমি সাকিব ভাই থেকে অনেক কিছু শিখি স্টিল নাও, বিকজ অফ ওই লোকটা 24 বছরের ইন্ডাস্ট্রিতে আছে। এখনও আমি ওনার কাছ থেকে অনেক ডিসকাশন করি, অনেক কিছু বুঝি। আমি কস্টিউম নিয়ে ওনার সাথে ডিসকাশন করি, আমি ফাইট নিয়ে ওনার কাছে ডিসকাশন করি, আমি ড্যান্স নিয়ে ওনার কাছে, কারণ এই ফাইট ড্যান্স তো আমার ডিপার্টমেন্ট না। যেমন রাজকুমার যদি প্রিয়তমা রেকর্ড না ভাঙে, এটা আমার জন্য একটা বিরাট ভাবতে হবে। রেকর্ড ভাঙ সাকিব খানের মতো এত বড় একজন সুপারস্টার, এবং ওনার কেরিয়ারে কিন্তু এখন খুব ভালো টাইম যাচ্ছে, ধুমধারাক্কা ছবি, ভালো ভালো ছবি হচ্ছে। উনি আমাকে ওনার কোরবানিটা উনি আমাকে বিশ্বাস করে দিয়েছেন, এটা কোন বড় পুরস্কার। আমার বয়স টাকাটা তো ব্যাক করেই আসলে, তো প্রডিউসারকে টাকা ব্যাক করলে তো প্রডিউসাররা তো চাবেই আসলে ভালো দিতে, তাদের তো দিতে কষ্ট লাগে না। শিওর শট কোনো কেউ শিওর শট না, আমার মনে হয় না। ভালো কাজ না করলে মানুষ দেখবে না ছবি। আমি নিজেকে তো এখনও ভাবে আমি শিখতেছি, মানে আমি এখনও হয়তো সেরা ছবিটা বানাতে পারিনি। আর আমি পুরস্কার পাইলে ভালো লাগে, কিন্তু আমার সব থেকে বড় পুরস্কার আমার ছবি যখন ব্যবসা করে, মানুষ যখন হলে আমি দেখি হাউসফুল। আমার ইনস্টাগ্রামে একটা ছবি আছে যে সনি সিনেমা হলটা হচ্ছে বড় হল, যে সনি সিনেমা হলে আমি যখন হলে সিনেমা দেখতে যাই, যখন দেখি আমার সিনেমার টিকিট নাই, আমার সিনেমা হাউসফুল, লক্ষ লক্ষ মানুষ, তারা আমাকে চিনে না, আমাকে হয়তো ফেসে চিনে না, তারা নামটা শুধু জানে, তারা আমার সিনেমা দেখার জন্য সেই বাসা থেকে 3 দিন আগে টিকিট করে আসছে। এর থেকে বড় অ্যাওয়ার্ড আমার কাছে মনে কিছু না। এবং আমরা দেখি যে এই গানটা দিয়ে বাংলাদেশ না শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা হবে, মানে আর গানটার অ্যারেঞ্জমেন্ট, মিউজিক ডিরেক্টর যারাই করছেন হয়তো বলিউডের, তো আশা রাখি একটা ভালো কোয়ালিটি, এবং এই গানটা না অনেকদিন মানুষের মনে লেগে থাকবে। ভয়েসটা সারপ্রাইজিং, পরে বলি। আর মিউজিক ডিরেক্টর হচ্ছে আমাদের আরাফাত রহমান, ওনার নাম। উনি অরিজিৎ সিং এর সাথে অনেকগুলো কাজ করছে, বলে দেখতে পাবেন উনি। আর সিঙ্গার তো এখন বলছি না, বাকি অ্যারেঞ্জমেন্ট সব, লিরিক্স, মিউজিক সব। আচ্ছা, আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা হিন্দি ভার্সনের গানগুলো বম্বের সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি, এবং বাংলা ভার্সনের গানগুলো বাংলাদেশি সিঙ্গার দিয়ে গাওয়াচ্ছি, যাতে সবার প্রেজেন্ট নাই তা না। আমি মনে করি যে আমার এখনো ওই মেধা, ওই যোগ্যতা তৈরি হয় না যে সাকিব ভাইকে ছাড়া হয় না। সত্যি সত্যি তো ভাই, আবার মনে করেন যে ধরেন ছবি, সিনেমা তো আমি সাকিব ভাই ছাড়াও করছি, ঠিক আছে, এবং সেটার রেজাল্ট বা এখনো তো সিনেমা হচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে দুইটাই বেশ বিষয় আসলে এখানে তানভীর। একটা হচ্ছে যে সত্যি সত্যি আমি বিনয় না, ও সত্যি সত্যি বলছে যে আমার আসলে ওই মেধাটা এখন হয়তো হয় নাই যে তরুণ বা অন্য একজনকে নিয়ে একদম কিছু একটা নতুন একটা 12 ফেল বানায় ফেলা। সাকিব খানের মতো এত বড় একজন সুপারস্টার, এবং ওনার কেরিয়ারে কিন্তু এখন খুব ভালো টাইম যাচ্ছে, ধুমধারাক্কা ছবি, ভালো ভালো ছবি হচ্ছে। ওনার কোরবানিটা উনি আমাকে বিশ্বাস করে দিয়েছেন, এটা তো অনেক বড় পুরস্কার। আমার বয়স কত? আমার বয়স মাত্র 30 বছর না, বাট হ্যাঁ ভালো লাগবে। কিন্তু আমার তো যেমন খুব ভালো লাগছে পরান যখন সেরা ছবি হয়েছে, যাই না, মানে আমার কাছে যেটা মনে হয়, যারা আসলে আপনি খেয়াল করে দেখবেন, জনপ্রিয় মানুষ বাংলাদেশে কখনোই অনেক বেশি পুরস্কার পায় না। এটা মুস্তাফা ফারুকীও কিন্তু অনেক বেশি, নাসলিন আমার পায় নাই। আপনি হুমায়ুন আহমেদও অনেক জনপ্রিয় ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু উনি ওরকম ইয়ে পায় নাই। তো আমি যে এর মধ্যে সবগুলো অ্যাওয়ার্ডও আপনি খেয়াল করবেন যে দর্শক জনপ্রিয়রা অ্যাওয়ার্ড একটু হয়তো কম পায়, কারণটা আপনারা বলতে পারবেন। আসলে আমি আমার কলিগরা কি বলছে আমি জানি না, আই ডোন্ট নো, তাদের কথা নিয়ে কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথা বলি, তারা যে সিনেমাটা বানাচ্ছে সেটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে বানাচ্ছে, আমি যে ছবিটা বানাচ্ছি এটা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা থেকে বানাচ্ছি। আর আমি আগেই বলছি, আমরা কেউ কারো কম্পিটিটর না, আমরা সবার সহযোগী, সবারই একটা আলাদা চিন্তা ভাবনা আছে। আমি বলবো না কার ছবি খারাপ, কার ছবি ভালো, কিচ্ছু বলবো না। আমি খালি একটা কথাই বলবো, আমাদের যে প্ল্যানিং, আমাদের যে চিন্তা ভাবনা, এটা একটু ডিফারেন্ট আছে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের ছবিটা 2টা ল্যাঙ্গুয়েজে কিন্তু শুট হয়েছে, একটা হিন্দি, বাকি ল্যাঙ্গুয়েজগুলো আমরা ডাব করছি। এবং শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে যে ডাবিংটা হবে এটা সাকিব ভাই করছেন, আদার্স ল্যাঙ্গুয়েজের ডাবিংটা সাকিব ভাই করছেন না, এটা আলাদা আর্টিস্ট। এটা কোনো কনফিউশন না, এটা হচ্ছে রিয়েল তথ্য আর কি। এটা হচ্ছে সাকিব ভাই করছেন, আদার্স ভার্সনের ডাবিংটা আমরা খুব প্রফেশনাল, যেমন পুষ্পাটিতেও তো আর আল্লু অর্জুনের ডাবিং ছিল না, ভয় ছিল,
সবাই জানে। তো ওটা প্রফেশনালি, যেহেতু আমরা একটা ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছি, চেষ্টা করছি, সেটার জন্য ওটা প্রফেশনালি করব। আমি ধরেন রাজকুমার যে সিনেমা ধরেন, তাহলে আমি প্রচুর বাংলা সিনেমা দেখছি। আমার আপনি দেখবেন আমি যখন প্রিয়তমা এখানে বসছিলাম তখন কিন্তু প্রিয়তমা রিলিজ হয় নাই, কিন্তু আমি কিন্তু এইরকম ওভার কনফিডেন্ট নিয়ে আপনার সাথে কথা বলে গেছি যে প্রিয়তমা হিট হবে, এই হবে, এই হবে, প্রথম দিন থেকে দেখবে, ব্লা ব্লা ব্লা। এই কনফিডেন্টটা কিন্তু আমার ওই জায়গা থেকে আসছে যে আমি বিশ্বাস করি আমি বাংলা সিনেমার সাধারণ দর্শকদের ইমোশন বুঝি। আমি রাজকুমারের সব রাখছি, বিশ্বাস করেন, একটা দর্শককে ধরার জন্য বা বিভিন্ন যা যা দরকার এভরিথিং আপনি রাজকুমারে পাবেন। যখন এই ছবিটা কাজ করবে না তখন এখানে সাকিব ভাইয়ের চেয়ে বড় কথা হচ্ছে আমি আমার সাথে বুঝতে হবে যে তাহলে আমার বোঝায় ভুল আছে। সো আই নিড টাইম, আমাকে ফাইন্ড আউট করতে হবে যে তাহলে আমার ভুলটা কোথায় ছিল। মানে রাজকুমার হিরানিকে অবশ্যই বোঝা উচিত যে কেন, আমার মনে হয় হি নিড টু টেক ব্রেক। বেসিক পার্থক্য ওরকম কিছু না, ডিলিং তো একই রকম এখন দেখেন। বাট হচ্ছে বড় ভালো দিক হলো যে সাকিব ভাইয়ের একটা দিক যেটা মুগ্ধ করে আমাদেরকে, মানে আমাকে, শাকিল ভাইকে, রনি ভাইকে, সবাইকে মুগ্ধ করছে। একটা মানুষ 24 ঘন্টা সিনেমা নিয়ে থাকে, আর কোনো ভাবনা নেই, মানে কেমনে সিনেমা ভালো হবে, এটা করব, ওইটা করবো, এরপরে এটা করবো, মানে এটা মানে মুগ্ধ করে আসলে। তো অলরেডি অর্ধেক কাজ আমাদের হয়ে যায়, মানে তার নিজেরই অনেক টেনশন, এটা ভালো করতে হবে, রাফি সুসজ্জিত থাকে, এটা অনেক ভালো করতে হবে। উনি তো আর কিছু করেন না, উনি তো সিনেমা ছাড়া খুব একটা আর কিছু করেন না, ওনার ধ্যান জ্ঞান সিনেমারই। তো এটা একটা আবার প্রেশারটা, যেটা সুপারস্টার এখানে কাজ করলে মানুষ বেশ প্রেশারে, যে হিমিলা সাহেব কাছে শুনতেছিলাম আমাকে, কারণ যে আমাদের টিম তো কাছাকাছি, যেমন এখন রাজকুমার যে ডিওপি কাজ করছে সেটা তো আমার কাছাকাছি আছে, আমার সাথে অনেকগুলো টানের ডিওপি, আমার এডিটার যে ওই প্রিয়তম এডিট করেছে। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে রাজকুমার অথবা এই ছবিগুলো যে হচ্ছে, সাকিব ভাইকে যে শুনছে আমার টিমের কাছ থেকে, হিমেল ভাইয়ের কাছ থেকে, সাকিব ভাইকে নিয়ে সব জায়গায় শুটিং করা যায় না, লক্ষ লক্ষ মানুষ, এরই সবচেয়ে বড় প্রেশার নিয়ে আমরা আসছি যে শুটিংটা করবো কোথায়, আমাদের তো অনেক বড় বড় সেট। আচ্ছা আচ্ছা। তো কারণ সাকিব খানকে নিয়ে রাস্তাঘাটে বা যে কোনো নর্মাল গ্রামে বা শহরে হুলস্থুল লেগে যায়, এটা সবচেয়ে বড় প্রেশার একজন সুপারস্টার। তো আমার ভালো লাগছে ওই ব্যাপারটা যে এখানে আসলাম, এখানে দরদ নিয়ে একটা আলোচনা আছে যে হ্যাঁ আসতেছে, তো এইটা আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট। এবং আমি যখন দুবাই গেলাম, দুবাইয়ে অলমোস্ট আমি যেখানে গেছি বাংলা কমিউনিটি সেখানেই কিন্তু মানে আমি ভাইসটা পাইছি, দরদ আসতেছে, দরদ কবে আসবে। এবং দরদের প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যেমন আমরা দুবাইয়ে কিন্তু 2টা ল্যাঙ্গুয়েজ রিলিজ, 3টা ল্যাঙ্গুয়েজ রিলিজ করতেছি, বাংলাও রিলিজ করতেছি, হিন্দিও রিলিজ করতেছি, তেলেগু তামিলও রিলিজ করতেছি। হ্যাঁ, দুবাই মানে পুরো মিডল ইস্টটাই তাই করছি। আমাদের টার্গেটটা হচ্ছে যেখানে বাংলার লোকজন বেশি সেখানে ওই হলটায় বাংলা ভার্সন চলবে, যেখানে হিন্দি অডিয়েন্স বেশি ওখানে হিন্দি। আমি আগেই বলছিলাম যে আমরা ঢালাও করে জাওয়ানের মতো অনেক হল পাবো, নো, যে কয়টা হল পাবো, যে কয়টা শো পাবো, সেই কটাকে আমরা গুছায় রিলিজ করবো। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে না সাকিব ভাই তো এখন যারা মানে অ্যাকচুয়ালি অনেক বেশি আলোচনা করছে, আমি বলবো তারা ইন্ডাস্ট্রির ইতিহাস জানে না। ইন্ডাস্ট্রিতে সাকিব খানের একই ঈদে 5টা মুভিও রিলিজ হয়েছে, 5টা মুভি ফুল ফ্রিজার ব্যবসা করছে। এখন আমি সাকিব ভাই থেকে অনেক কিছু শিখি স্টিল নাও, বিকজ অফ ওই লোকটা 24 বছরের ইন্ডাস্ট্রিতে আছে। এখনও আমি ওনার কাছ থেকে অনেক ডিসকাশন করি, অনেক কিছু বুঝি। আমি কস্টিউম নিয়ে ওনার সাথে ডিসকাশন করি, আমি ফাইট নিয়ে ওনার কাছে ডিসকাশন করি, আমি ড্যান্স নিয়ে ওনার কাছে, কারণ এই ফাইট ড্যান্সটা আমার ডিপার্টমেন্ট না। এখন অনেক কিছু আছে যেটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে শিখি, বুঝি, যেটা হয়তো বা নতুন একটা আর্টিস্টের কাছ থেকে বা অন্য আর্টিস্ট এখন, কারণ ও নিজেও হয়তো 5 বছর 6 বছর ক্যারিয়ার। সো আমার কাছে মনে হয়েছে যে মানে আমি তো এমন না যে আমি ইন্ডাস্ট্রি অনেকদিন আমি ছিলাম, আমি তো হুট করেই ইন্ডাস্ট্রিতে আসছি, ধরেন আমি নাই। সো যারা প্ল্যান করতেছিল তাদেরও নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল আমাকে ছাড়াই, সেটা করতে থাক। আমি একটু ম্যাচিউর হই, আমি বুঝি। যেমন রাজকুমার যদি প্রিয়তমা রেকর্ড না ভাঙে, এটা আমার জন্য একটা বিরাট ধাক্কা হবে। তবে কেন ভাঙবে না? কারণ আমার ক্যালকুলেশন তো তাই বলছে। আমার কথা এটা কিন্তু আমার ওভার কনফিডেন্ট, আমার আত্মবিশ্বাস। আপনাকে বুঝতে হবে যে কোনো না হইলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা গণিত আছে, কিন্তু অঙ্ক আছে, সেই অঙ্কটা তাহলে মিলে নাই ভাইয়া। আমি কি আপনাকে পয়েন্টটা বুঝাতে পারছি? মানে আমাকে অনেক ওভার কনফিডেন্ট ভাইবেন না। আমার প্রিয়তম একটা অঙ্ক ছিল, যে অঙ্কর রেজাল্টটা মিলছে আমার, আমি যা যা ভাবছিলাম তাই হয়েছে। সেম একটা অঙ্ক কিন্তু আমি রাজকুমার সময় করছি, যে আমি জানি রাজকুমার হিট হবে এবং ফ্রম দ্য ফার্স্ট সিন টু লাস্ট সিন মানুষ উঠতে পারবে না, এবং আমি জানি যে রাজকুমার এই জায়গায় মানুষ কাঁদবে, এবং আমি জানি যে রাজকুমার কাঁদতে কাঁদতে প্রিয়তমা যদি কেউ মানে 30 সেকেন্ড কাঁদে, তার রাজকুমারের 30 মিনিট কাঁদবে।
এই ক্যালকুলেশন যদি না মিলে আচ্ছা, তাহলে তো বুঝতে হবে যে আমার অঙ্কে ভুল আছে। তাহলে আগে আমার অঙ্ক শিখতে হবে, আগে বুঝতে হবে, তারপরে আবার সিনেমা বানাইতে হবে। এটা অবশ্যই ভালো, মানুষ ভালোবাসে, কিন্তু শুটিংয়ের জন্য তো এটা আমাদের জন্য কষ্ট। লোক সরাই, কারণ আমাদের তো ফেরমে তো মানুষজন রাখতে পারবে না। অনেক এক্সপেকটেশন থাকে ওনাকে নিয়ে। সামান্য একটা পোস্টার, এই এক পোস্টারেই পুরো ফেসবুক ভাইরাল, এটা তো হয় না সাধারণত। এই জন্যই কিছু নেটিজেনরা এটা আমার কাছে মনে হয়েছে যে এই ফিলগুলো আলাদা, আর অনেক কন্টেন্ট, হাজার কন্টেন্ট অটো বেড়ে এবং মিথ্যা গল্প। একজন ইন্ডিয়া থেকে আসছে নায়িকা, ওনাকে দেখলাম ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, মানুষ ইন্টারভিউ নিচ্ছে, উনি নাকি নায়িকা, আমরা কেউ জানিয়ে না, আমরা ওনার সাথে কথাই হয়নি কখনো, জানি না। উনি আমাকে ফোন করেছিল মাঝখানে, তো উনি বললো যে আমি অমুক, আমাকে নিয়ে নিউজ হচ্ছে। আমি আমরা তো জানি না আপনাকে নিয়ে নিউজ কেন হচ্ছে। আমি বললাম আপনি বলে দেন সাংবাদিকদেরকে বা স্ট্যাটাস দিয়ে দেন যে আমি এর সাথে নাই। তো আমি তো বলছি, কেউ বিশ্বাস করছে না। তো এরকম বিভিন্ন কন্টেন্টগুলো এমনভাবে আসে যে মানে থাম্বনেলগুলো এমন হয় যে এই নায়িকাই করছে, কনফার্ম, একদম ভিতরের খবর। যেমন আমাদের নাম নিয়েও কিন্তু হয়েছে, অন্য নাম বলছে সবাই। আচ্ছা আচ্ছা, কিন্তু নামটা একদম লাস্ট মোমেন্টে ফ্লাশ হয়েছে আসলে। তো এটা একটা বড় ব্যাপার যে অনেকগুলো মানুষ যেমন ওনাকে নিয়ে হয়তো কথা বললেই হয়তো ভিউ হয়, জন্য যে কোনো কথার ফাঁকে সাকিব খানকে নিয়ে আসে সবাই। মানে তুফান লিখে সার্চ দিলে হাজার কন্টেন্ট। আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের ঈদে দুটো ছবি রিলিজ হলো, সুরঙ্গ এবং প্রিয়তমা, রাইট? দুটো ছবি কি ব্যবসায়িকভাবে কোনো ইফেক্ট পড়ছে? পড়েনি। এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ভালো ছবি যখনই হবে, তো আজকে কি হয়েছে, পরান ঈদে রিলিজ হয়েছে, হাওয়া আসছে, ওই গতিতে মানুষ না, ফিল্মটা একটা ফেস্টিভ্যালের মতো হয়, মানুষের ছিল লাইফে এনজয়মেন্ট চায়, ওটা একটা ধারাবাহিকতা থাকা উচিত। আমি তো মনে করি যে আমাদের দেশে 12 মাসে যদি 12টা গুড ফিল্ম রিলিজ হইতো, সাকিব ভাইয়ের 3টা ফিল্ম, আরো হিরোদের বড় 3টা ফিল্ম, আরো কিছু ইম্পোর্টেড ছবি, তাহলে দেখতেন হলের ব্যবসাটা রমরমা হয়ে যেত। অ্যাকচুয়ালি অনেকদিন পর কন্টেন্ট যদি আসে, ওটা হয় না। যেমন আমি শুরুর আগেই বলছি কিন্তু যে আমি ঈদ ছাড়া রিলিজ করে দেখাবো যে ঈদ ছাড়াও ছবি রিলিজ হতে পারে এবং ফেস্টিভ্যাল হতে পারে, ওটাই আমার টার্গেট। সেটার জন্য মে মাস হতে পারে, সেটার জন্য এপ্রিল হইতে পারে, সেটার জন্য জুন হইতে পারে। আই ডোন্ট কেয়ার যে কখন তুফান আসলো, কখন এই আপনার রাজকুমার আসলো, এটা আমার দেখার মধ্যেই পড়ে না। আর তার চাইতেও বড় কথা, আমাদের রিলিজ প্ল্যানটা কিন্তু আর আমাদের কন্ট্রোলে নাই, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হচ্ছে, সো এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশনের আন্ডারেই যাবে। আমার শুধু বাংলাদেশ নিয়ে আমি ভাবতেছি, যারা আজকে সাজেশন দিচ্ছে তারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছে যে আচ্ছা বাংলাদেশে এই ছবির পরে এই ছবিতে না রে ভাই, আমাদের থেকে প্ল্যানিং ছিল ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এটা আমার ওয়ার্ল্ড ওয়াইড যখন হিন্দি মার্কেটে রিলিজ করব, আমি তো অবশ্যই একটা পুষ্পার সাথে ক্লাসে যাব না।